আপকি আদালতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সব সময় তাড়াহুড়োতেই থাকেন। দেবেনজি, আপনার স্কুলের যারা বন্ধু তারা বলেন যে স্কুলেতে আপনাকে একেবারে পেছনের বেঞ্চে বসানো হতো। আপনার একটা পুরো গ্যাং ছিল যাদের সঙ্গে আপনি বসতেন, কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি একেবারে ফ্রন্ট বেঞ্চে পৌঁছে যান। খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন আপনি। আমি সব সময় ব্যাক বেঞ্চারই ছিলাম, আর পিছনে বসার মজাই আলাদা, সেই জন্য সামনে আসার চেষ্টা করিনি। কিছু এমন ঘটনা ঘটেছে যে আমাদের যিনি টিচার ছিলেন উনি পিছনে অন্য কেউ হয়তো বদমাইশি করেছে, দোষ আমার ওপর চাপান আর আমার সামনের বেঞ্চে বসিয়ে বলেন পিছনে বসে বড্ড গোলমাল করিস। ওই কিছুদিনের জন্যই সামনে বসেছিলাম, বাকি জীবনটা পেছনের বেঞ্চে বসেই কেটেছে। এটাও কি সত্যি যে যখন রাজনীতিতে আসার সুযোগ পেলেন, যখন পারিবারিক ঐতিহ্য বহনের সুযোগ এলো, তো আপনি দাদাকে পেছনে ফেলে সামনে চলে এলেন? না, আমার বড় দাদার কোনো রাজনীতিতে ইন্টারেস্ট ছিল না। আর দেখুন, আমারও রাজনীতিতে আসার কোনো প্ল্যান তো ছিলই না। আমি তো বিদ্যার্থী পরিষদের হয়ে কাজ করতাম, সংঘের স্বয়ংসেবক ছিলাম। বিদ্যার্থী পরিষদের কাজ করার সময় একদিন বলা হলো যে আমায় ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে হবে। তো আমার আজও মনে আছে যে ওই সময় সুনীলজি আম্বেদকর, যে আমাদের বিদ্যার্থী পরিষদের প্রধান ছিলেন, আর সুনীলজি আমাকে বললেন যে আপনাকে আগামীকাল থেকে বিজেপিতে কাজ করতে হবে। তো আমি তো ঝগড়া শুরু করে দিই, বলি আমি রাজনীতিতে যেতেই চাই না, আমি তো বিদ্যার্থী পরিষদের পুরনো কর্মকর্তা হিসাবেই কাজ করতে চাই। উনি বলেন আমাদের এখানে পদ্ধতি রয়েছে, বড়রা এখানে যা বলবে সেটাই আপনাকে করতেই হবে। তখন আমি আমাদের ওই সময় সংঘতে যিনি প্রধান ছিলেন তার কাছে আমি যাই, আমি বলি আমাকে তো এইরকম বলা হচ্ছে, তো আমি তো রাজনীতিতে কাজ করতেই চাই না। উনি বলেন যেটা ঠিক সেটা করা হয়েছে, সেটা করতেই হবে। তো আমি তখন থেকেই বিজেপির কাজ শুরু করে দিয়েছি। তো সেই জন্য আমি কখনো ঠিক করিনি যে আমি পলিটিক্সে আসবো। কিন্তু উনি আপনাকে কাজ শুরু করার কথা বলেছিলেন, কিন্তু লোকে আমায় বলেছে যে আপনার তখন 21 বছর বয়সও হয়নি, এলিজিবলও ছিলেন না, কিন্তু কর্পোরেটর হতে চাইছিলেন। কথাটা কিছুটা সত্য। আমায় বলা হয়েছিল যে আমি কিছু কাজ করছিলাম, তো নির্বাচন আসন্ন ছিল, তো আমাকে বলা হলো যে একটা ওয়ার্ড দিয়ে বলা হলো এখানে আপনি প্রস্তুতি নিন, আপনাকে এখানে কর্পোরেশনের ভোটে লড়তে হবে। তো ওনারা জানতেনই না যে আমার তখন 21 বছর বয়স হয়নি, আর আমি ওনাদের কিছু বলিও নি। কিন্তু কিছু আমার মনে হয় যে কখনো কখনো ঈশ্বরের মনেও হয়তো কিছু হয়। তো আপনার হয়তো মনে আছে যে ওই সময় 74 অ্যামেন্ডমেন্টের চক্করে ওই নির্বাচন ৬ মাসের জন্য পোস্টপন্ড হয়ে যায়। ওই ৬ মাস পোস্টপন্ড হওয়ার জন্য আমার বয়স ২১ বছর কমপ্লিট হয়ে যায়, আর আমি নির্বাচন লড়তে পারি। তো এইজন্য আমি ২১ বছর সম্পূর্ণ করেই লড়েছিলাম, ২১ বছরের কমে তো লড়িনি। কিন্তু এটা কি বড্ড তাড়াহুড়ো নয়? আপনি মাত্র ২৭ বছর বয়সে আপনি প্রথম একজন ব্যক্তি যিনি মেয়র হয়ে গেলেন। দেখুন, এটা শুধু ভারতীয় জনতা পার্টিতেই হতে পারে যে আমি যখন ২য় বারের জন্য কর্পোরেটর হলাম, তো ওই সময় কেননা আ পার্টির কাছে অনেক আসন ছিল, কিন্তু ৮ জন এমন লোক ছিল যারা ২য় বারের জন্য জিতে এসেছিলেন। আর তার মধ্যে আমরা ২ জন এমন ছিলাম যে আ যাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল, তো তাদের মধ্যে একজন মেয়র আর একজন চেয়ারম্যান হওয়ার ছিল। পার্টি ঠিক করল যে আমি তখন মেয়র হব। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে খুব তাড়াতাড়ি আমায় এরকমভাবে চান্স পেয়েছি আমি। তবে পার্টি আমাকে দিয়েছিল। আচ্ছা, এটা কি সত্যি যে যখন আপনার বাবার মৃত্যু হয় তখন নিতিন গডকরি আপনাকে সামলেছিলেন, আপনাকে সান্ত্বনা দিয়েছিলেন? একদম, নিতিনজি আর আমাদের আ একটা পারিবারিক সম্পর্ক ছিল। কারণ নিতিনজি তখন একজন যুব নেতা হিসেবে কাজ করতেন। আর নিতিনজি যখন ১ম বার বিধানসভার ভোটে লড়লেন, তো যে কেন্দ্রে আমি থাকি, সেই কেন্দ্র থেকে উনি ভোটে লড়েছিলেন। ওই সময় আমাদের বাড়িতেই নিতিনজি থাকতেন, ওই ভোটে লড়ার জন্য। কারণ নিতিনজি পূর্ব কেন্দ্রের বাসিন্দা আর লড়ছিলেন পশ্চিম কেন্দ্র থেকে। তো আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। আর পরেও মানে আ বাবা মারা যাওয়ার পর যখন আমি রাজনীতিতে এলাম, নিতিনজি সবসময় পাশে থেকেছেন। এই জন্য লোকে বলে ২০১৪-য় নিতিনজির আগে বেরিয়ে এসে আপনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। দেখুন, ওই সময় নিতিনজি জাতীয় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। নিতিনজি মোদিজি সরকারের মন্ত্রী হয়ে গিয়েছিলেন তখন। আর নিতিনজি এটাও অ্যানাউন্স করে দিয়েছিলেন যে আমি জাতীয় রাজনীতিতে কাজ করতে চাই। এইজন্য রাজ্যের রাজনীতিতে আমি এসে গেলাম। দেখুন, নরেন্দ্র মোদী অনেক নতুন মুখকে মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছেন, ওনাদের সুযোগ দিয়েছেন, আর আপনি ওনার প্রথম এক্সপেরিমেন্ট ছিলেন। তো আপনার মধ্যে মোদী যে এমন কি দেখেছিলেন?
দেখুন, এটা তো মোদিজি বলতে পারেন, উনি আমার মধ্যে কি দেখেছিলেন। কিন্তু আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মহারাষ্ট্রতে আমার মতো ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করা আর এই সাহস শুধু মোদিজিই দেখাতে পারেন। কারণ আপনি মহারাষ্ট্রের রাজনীতি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। আর ১০ বছর আগে, ১১ বছর আগে রাজনীতিতে যে জায়গায় ছিল, ওই সময়ে ওখানে যে জাতিগত রাজনীতি ছিল, ওই রাজনীতিতে আমি ফিট করতাম না। কিন্তু মোদিজি রিস্কটা নেন আর মোদিজি সাহসের সঙ্গে এটা বলেন। ওই সময় এটা অবশ্যই বলা হয় যে আমি পার্টি সভাপতি ছিলাম। আর আপনি দেখতে পাবেন বিধানসভাতে সবচেয়ে স্পষ্টভাষী নেতা হিসেবে আমায় দেখা যেও। তবুও আমি এটা মনে করতাম যে যেটা প্রচলিত রাজনীতি রয়েছে, যেখানে অনেকবার পদের জন্য আ জাতি দেখাটা দরকার হয়েছে, মানে ইনভিটেবল ব্যাপার। আ ওখানে আমি ফিট করতাম না। তাই আমার প্রত্যাশা ছিল না যে আমাকে বানানো হবে বলে। ব্রাহ্মণরা তো সচরাচর হ্যাঁ, সুযোগ না, পায় না। বানানো যেত না। মানে আ মহারাষ্ট্রের রাজনীতিতে ওটা একটা মাইনাস পয়েন্ট হয়ে যেত। কিন্তু মোদিজি আমার মধ্যে যা কিছু দেখেছেন, বানিয়ে তো দিয়েছেন। আর আমার মনে হয় যে এটা উনিই বলতে পারবেন যে আ যে চিন্তাভাবনা নিয়ে উনি বানিয়েছেন সেটা পূরণ করতে পেরেছি কিনা। কিন্তু আমি প্রচেষ্টা চালিয়েছি। দেখুন, মোদিজিকে দেখেছিলেন সেটা আমিও বলতে পারবো না, কিন্তু আমি আপনাকে অটল বিহারী বাজপেয়ীর কোলে বসতে দেখেছি। দেখুন, বা আ কোলে তো নয়, কিন্তু আমার বেশ ভালো মনে আছে যে আ আমি তখন ১২ বছরের ছিলাম আর নাগপুরে ওই ভারতীয় জনতা ছবিটা পার্টির হয়তো আমাদের কাছে আছে। হ্যাঁ, আমি ইয়েস। একদমই তাই। তো ভারতীয় জনতা পার্টির একটা জাতীয় অধিবেশন ছিল। আর এই অধিবেশনে অটলজি এসেছিলেন। আর সেই সময় এত সিকিউরিটি থাকতো না। তো আমি আমার বাবাকে বলেছিলাম যে অটলবাবুর সঙ্গে ছবি তুলবো। তো বাবা এড়িয়ে যান তখন। তো সেই সময় প্রমোদজি ছিলেন। তো আমি তখন প্রমোদবাবুকে বলি আর প্রমোদবাবুকে বলি আমি অটলজির সঙ্গে ছবি তুলব। প্রমোদবাবু অটলবাবুকে জিজ্ঞাসা করেন যে দুটো বাচ্চা আছে। ওই সময় বাবা মনে হয় শহর এলাকার সভাপতি ছিলেন। ওনার ২ টো বাচ্চা রয়েছে। তখন অটলবাবু বলেন, "অবশ্যই নিয়ে এসো।" আর আমরা ২ ভাই যাই এবং অটলবাবুর সঙ্গে ছবি তুলি। আর আমরা যখন ফটো তুলছি, সামনে থেকে বাবাও আসেন। আর উনি অবাক হয়ে যান যে, "এরা এখানে কিভাবে পৌঁছলে তোমরা অটলবাবুর কাছে?" অটলবাবু আজও আমার মনে আছে যে আমরা ২ ভাই পাশে দাঁড়িয়েছিলাম। আর অটলবাবু বলেন, "দেখো আমি ২ সিংহের সঙ্গে ফটো তুলছি।" অটলবাবু নিজের স্টাইলে ওই সময় বলেছিলেন। আমার কাছে তো ওই ফটো আমি মনে করি যে ওটা কোনো মেডেলের থেকে কম নয়। এই জন্যই তো আমি বলছি যে এত তাড়াতাড়ি পৌঁছতে আপনাকে কেউ আটকাতে পারবে না। দেখুন, একটা ব্যাপার হলো যে ঈশ্বরের আশীর্বাদ তো রয়েইছে। আর সমস্যা অনেক এসেছে। কিন্তু এগিয়ে যেতে পেরেছি। আমরা জনগণের মধ্যে থেকে একটা দুটো প্রশ্ন নিতে পারি? স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। এটা কি সত্যি যে গত কয়েক বছরে আপনি ২৫ কিলো ওজন কমিয়েছেন? দেখুন, ওজনের সঙ্গে আমার সবসময় লড়াই চলতেই থাকে। আমি ওকে কম করি, আবার ও বেড়েও যায়। আর অনেক সময় বলি যে আমি হাওয়া খেলেও আমার ওজন বেড়ে যায়। কিন্তু আপনি যদি আমার এই ধরুন গত ৩০ বছরের ফটোগুলো দেখেন, তাহলে আপনি বিভিন্ন শেপে আমার ফটো দেখতে পাবেন। কিন্তু হ্যাঁ, এই কথাটা ঠিক যে গত আ ৩ প্রায় ৩-৪ বছরে ক্রমাগত নিজের ওজন কন্ট্রোলে রাখার আমি চেষ্টা করছি। অনেকটা ওজন আমি কমিয়েও ফেলেছি। কিন্তু এখনো আমি ফিট নই। এখনো আমাকে ১০-১২ কিলো ওজন আরও কম করতে হবে। কিন্তু আমি হ্যাপি যে ওজন কমাতে পারছি ধীরে। তো ৩০ বছর আগের যে ছবিটা রয়েছে সেটা সকলকে হ্যাঁ, দেখিয়ে একদম। দিই। তো মাঝে ছবিগুলো ভালো দেখাচ্ছিল, যেখানে আপনাকে মডেলিং করতে দেখতে পাচ্ছি। আ বেশ মজার ঘটনা। বিবেকানন্দ আমার বন্ধু ছিলেন, একজন ফ্যাশন ফটোগ্রাফার। তো এই যে ছবি, এটা বা আমার আ আমার মনে হয় ২০০২ বা ২০০৩ এর হবে। তখন ভোট হয়ে গিয়েছিল আর আ তেমন কোনো কাজও ছিল না। একদিন ও আমাকে ডাকে আর বিবেক বলে যে, "তোমার একটা পোর্টফোলিও তৈরি করব।" আমি বলি, "ঠিক আছে, কাজ তো কিছু নেই।" তো
তো অনেক আলাদা আলাদা পোশাক পরিয়ে আমার ফটো তোলে, আর তারপর ৪-৫ দিন পর বলে যে, "এই যে সব ফটো এখানে রয়েছে। একটা পোশাকের ব্র্যান্ডে আমি তোমাকে মডেল হিসাবে ব্যবহার করছি।" আমি বলি, "আরে ইয়ার! কি আজে-বাজে বকছিস? লোকে গালাগালি দেবে আমাকে।" আর আমি জানতাম এটা খুবই বোকামির কাজ। আমি তখন ঠিক করিনি যে আ যখন সব বোর্ড লাগার কথা ছিল, আমি এত ভয় পেয়ে যাই যে আমি নাগপুর ছেড়ে দিয়ে শনি সিংনাপুরে চলে যাই। আমি বলি, "ভগবানের দর্শন করতে যাচ্ছি, আমি ২-৩ দিন কারো সঙ্গে দেখাই করব না।" আর কিন্তু মানুষ বেশ ভালো রেসপন্স দিয়েছিল। তবে ওতে সবচেয়ে মজার জিনিস যেটা হয়েছিল, যেহেতু আমি ওই সময় বিধায়ক ছিলাম, তো আ একটা কথা রটে গিয়েছিল যে কোনো একজন বিধায়ক মডেলিং করে নিয়েছে। তো অটলবাবু ওটা দেখেন। ওটা আসলে নিউজে খুব ছড়িয়ে পড়ে, তো অটলবাবু দেখতে পান। তো অটলবাবু ওটা দেখার পরে ওই সময় আপ্পা ঘাটাতে বলে একজন ছিলেন। আপ্পা আর অটলবাবুর বন্ধুত্ব ছিল। তো অটলবাবু আপ্পা ঘাটাটাকে বলেন যে, "আরে তোমার নাগপুরের বিধায়ক যে মডেলিং করছে তাকে ডাকো তো এখানে।" তো আমাকে তখন অটলবাবু ডেকে পাঠান। আর আমি যখন যাই খুব ভয়ে, ভয়ে যাই। আমি বলি, "এবার হয়তো অটলবাবু বলবেন যে, 'আমি তোমাকে এইজন্য বিজেপিতে নিয়েছি, বিধায়ক হয়ে মডেলিং করে বেড়াচ্ছ, কোনো লজ্জা নেই তোমার, হ্যাঁ?' আমি যখন গেলাম আমার পিঠ চাপড়ে বললেন যে, 'এসো মডেল বিধায়ক।' হাসতে, হাসতে আর মিষ্টিও খাওয়ান আমাকে। আর বেশ মজা লেগেছিল। কিন্তু ওটা একবারই করেছিলাম। কারণ আমি জানতাম যে আ কি জানেন তো? মানুষকে কুকুর কামড়ালে সেটা নিউজ হয় না। কিন্তু কুকুরকে মানুষ কামড়ালে সেটা নিউজ হয়। তো আমি সেরকম মানুষ হয়ে কুকুরকে কামড়েছিলাম। তাই নিউজে চলে এসেছিলাম। সেইজন্য এই একবারই করেছিলাম। কিন্তু তারপর যে ওজন বাড়তে শুরু করলো, তার কারণ কি মিষ্টি খাওয়া? না, তারপর বেশ কিছুদিন ঠিক ছিল। আবার বাড়ে, আবার কমায়, আবার বাড়ে। চলতেই থাকে এরকম। আমি আপনাকে সত্যি বলছি, মিষ্টি আমি খাই, কিন্তু মিষ্টির থেকে বেশি আমি চকলেট পছন্দ করি। আর আমি যতই ডায়েট করি না কেন, তাও আমি ডার্ক চকলেট অবশ্যই খাবো। ওটা আমায় কেউ আটকাতে পারবে না। আপনার ওয়াইফ এক জায়গায় বলে দিয়েছিলেন আপনি বিয়ের আগে কোথাও, কোথাও ৩০টা ৩৫টা করে পুরনপুলি খেয়ে নিতেন। ওটা আমার ওয়াইফ আমার উপর প্রতিশোধ নিয়েছিল। অ্যাকচুয়ালি এটা সত্যি বলেছিল যে উনি, তবে আমি এত খেতাম না। পুরানপুলি আর অন্য মিষ্টি আমি আগে একটু বেশিই খেতাম। কিন্তু তাতে আমার এমন ক্ষতি হয়েছে যে যে আমি যেখানেই যাই না কেন, লোকে পুরানপুলি নিয়ে প্রস্তুত থাকতো। কারণ আমরা জানি আপনি পছন্দ করেন। শেষে আমি ২-৩টে অনুষ্ঠানে নিজে থেকে আমাকে প্রশ্ন করায়, আর ওখানে ক্ল্যারিফাই করাই যে আমার পছন্দ নয়, আমি খাই না, আমার জন্য বানিও না, সেই থেকে এসব বন্ধ হয়েছে। আর উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার কোনো কথা নিয়ে দেবেনজির সঙ্গে ঝগড়া হ্যাঁ। হয় না, কিন্তু লোকে পুরনপুলি যখন অফার করে সে এসে ঝগড়া করে বলে তোমার জন্য এসব হয়েছে। একদম ঠিক কথা। কারণ আমার তো মানে ধরে নিন যে কারোর বাড়িতে নিমন্ত্রণে গেলাম, তো সেখানে ওটাই দেয়। কারোর বাড়ি অন্য অন্য ব্যাপারে গেলাম তো মিষ্টি। কোথাও কোনো অনুষ্ঠানে গেলাম তো সেখানেও পুরানপুলি দেয়। তো আমি বলি, "তোমার জন্য সবাই আমাকে এটা খাওয়ায়।" দেখুন আমি এই খাই বটে, কিন্তু আমি এতটাও পছন্দ করি না যে সবসময় এটাই খেতে ভালো লাগবে। এই নিয়ে ওর সাথে আমার খুব ঝগড়াও হয়। আমরা আরো একটা প্রশ্ন নিতে পারি? আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনার ওয়াইফ পাবলিক লাইফে বেশ অ্যাক্টিভ। তো এই ম্যারেজটা আপনার পলিটিক্যাল ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? আমার ম্যারেজ অ্যারেঞ্জড উইথ লাভ। এটা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল, কিন্তু আমার আমার যখন বিয়ে হয় মানে যে সময়ে বিয়েটা ঠিক হয়, আমি অমৃতার ফটোটা দেখি। ম্যারেজ ব্যুরো থেকে আমার মা ৩-৪টে ফটো এনেছিল। আমি ফটো দেখি, ওর নম্বর নিই। সোজা ওকে ফোন করে দেখা করতে বলি। ২-৩ বার দেখা করেছিল। তবে ১ম সাক্ষাতে আমি ওকে বলে দিয়েছিলাম যে, আমি সারা জীবন রাজনীতির সঙ্গে যুক্ত থাকব। অন্য কোনো কাজকর্ম করব না। তো ও ১ম এ বলে যে ওই সময়তেও ব্যাংকে চাকরি করত। তখন আমি বলি ওকে, "দেখো, আমার টাকা আমার, তোমার টাকাও তোমার। আমি ৳১ তোমাকে দেব না, তোমার থেকে আমি নেবও না। তুমি তোমার লাইফ দেখো, আমি আমার লাইফটা চালিয়ে নেব।" আমাদের দুজনের এটাই এগ্রিমেন্ট হয়েছিল ৩-৪ বারের সাক্ষাতে। তারপর একদিন আমরা লং ড্রাইভে গিয়েছিলাম, আর ওইদিন আমরা ঠিক করি যে আমরা বিয়ে করব। আর সোজা আমরা ওর বাড়ি যাই, ওর বাবা-মার সঙ্গে দেখা করি। তারপর আমার বাড়ি আসে, আমার মায়ের সঙ্গে দেখা করে, আর আমরা বিয়ে করে ফেলি। কিন্তু এটাও কি সত্যি যে বিয়ের দিন আপনি সময়ে পৌঁছে গিয়েছিলেন আর উনি গায়েব ছিলেন? এটা একদম ঠিক কথা। আমি সঠিক সময়ে এসেছিলাম, আর ওর আসতে টাইম লাগে। আর এমন হয় যে ওর বাবা ফোন করে বলে যে ওর আরেকটু সময় লাগবে।
তাই বাবা বরযাত্রীকে তুমি নাচতে বলো, আর আমার বেচারি বরযাত্রী নাচতে নাচতে হাঁপিয়ে গিয়েছিল, তখনও পৌঁছেছিল। তবে উনি রাজনীতিতে নেই বটে, কিন্তু রাজনীতি নিয়ে উনি কমেন্ট অবশ্যই করে থাকেন। আমি দেখেছি উদ্ধব ঠাকরের সঙ্গে ওনার বেশ লড়াই চলতে থাকে। উদ্ধব ঠাকরে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটা টুইট করেন যাতে লেখেন, এক রাজা কপটি থা। দেখুন, আমি আলটিমেটলি ওর আলাদা নিজস্ব পার্সোনালিটি রয়েছে, ওর নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, ও কিছু কমেন্টস করে থাকে। তবে আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আমি ওকে সবসময় বলি, তুমি কেন রাজনৈতিক কমেন্টস করো? তুমি তো রাজনীতিতে নেই। কারণ রাজনৈতিক কমেন্টস করার পরে যে ধরনের নিম্ন রুচির ট্রোলিং ওকে সহ্য করতে হয়, আর খুবই খারাপ রুচির লোক যে ধরনের আজে বাজে কমেন্টস করে, যে ধরনের লড়াই করতে থাকে, আমি ওকে বলি যে তুমি কেন করো? এসব জিনিস সহ্য করতে হয় তো কথা শোনে, আবার মাঝে মাঝে করেও দেয়। তবে ইন্টারেস্টিং কমেন্টও করেন উনি। উদ্ধবজিকে উনি লেখেন, वो भोगी कुछ तो सीखो हमारे जोगी से। হ্যাঁ, ওগুলো ইন্টারেস্টিং তো হয়ই, তবে আমার জন্য ট্রাবলসামও হয়ে থাকে। আর মাঝে মাঝে উনি ভিডিও বানান যেগুলো নিয়েও পলিটিক্যাল কন্ট্রোভার্সি হয়ে থাকে। একটা ভিডিও ছিল যেখানে আপনি ছিলেন, পুলিশ কমিশনার ছিলেন, এসিপি কমিশনার ছিলেন। ওখানে বলা হয় যে উনি পুরো পজিশনের মিসইউজ না, করছেন। ওটা ও অ্যাকচুয়ালি একটা রিভার অ্যান্থেম তৈরি করেছিল। নদী বাঁচানোর জন্য একটা বড় ক্যাম্পেন হয়েছিল, আর ওটা রিভার অ্যান্থেম তৈরি হয়েছিল। আর ওতে ট্রোলিং এই জন্য হয়েছে, ওরা সবাই ছিল বলে এই ট্রোলিং হয়নি। ওতে যে এই রিভার অ্যান্থেম তৈরি করেছিল, তাতে মূল জায়গায় আমরা সবাই মিলে একসঙ্গে ছিলাম, আর ও অ্যান্থেম গাইছিল আর কিছু ইশারা করে হাত নাড়ছিল। আর ক্যামেরাম্যানের কি মনে হয়েছিল কে জানে, তার মনে হয়েছিল আমিই হিরো। সেজন্য আমার সেপারেট ভিডিও ওতে দিয়ে দেয়, আর ওটা এত ফানি ভিডিও হয়ে যায় যে মানে আপনি যেন কাউকে দেখাবেন না, আমিও দেখতে চাই না। ওটা এতটাই ফানি ভিডিও হয়ে গিয়েছিল, ওটা নিয়ে এত বেশি মিমস হয়, আমি তো মানে একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম, এত মিমস ওটা নিয়ে তৈরি হয়েছিল। তখন আমি বুঝতে পারি যে এসব আমার কাজ নয়, আমার শান্তিতে বাড়িতে বসা উচিত। তো ওই সময় অনেক ট্রোলিং হয়েছিল, এটা সত্যি কথা। স্যার, আপনার ওয়াইফ তো সিঙ্গার, উনি আপনার জন্য কি গান গান? দেখুন, আমরা তো প্রথম থেকেই ঠিক করেছি একে অপরের জন্য কিছু করব না, এই জন্য আমরা বেশ খুশিতে থাকি। তবে সিঙ্গিং ওর প্যাশন, বাট এখনও শি ইজ এ ব্যাংকার, এখনও ব্যাংকে কাজ করেন। তবে সিঙ্গিং ওর প্যাশন, ও এখনও গান করেন, প্রতিদিন না হলেও ও এখনও রেওয়াজ করে। আর মানে মাঝে মাঝে কোনো গান তৈরি করে, একটা দুটো গান কম্পোজও করে থাকে। তো আমার মনে হয় ওটা ওর একটা প্যাশন, সেই জন্য এটা করে থাকে। কখনো আপনিও ওনাকে শোনান কিছু? দেখুন, আপনিও বিবাহিত, কেউ নিজের ওয়াইফকে শোনাতে পারে? আপনিও দি রজত শর্মা, আর আমিও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী, কিন্তু বাড়িতে ওয়াইফের কথাই শুনতে হয়।